নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা। আজ তার শেষ পর্ব। দীর্ঘ রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে নানা রকম মৃদু সংকুচিত আওয়াজ শুরু হয়েছে। দিনাগমনের বেশি দেরি নাই। শীতটা কনকনে মনে হয়। তার হাড়ে মজ্জাতে সেই শীত হানা দিলেও যুবক শিক্ষক নিশ্চল হয়ে শুয়ে অপেক্ষা করে। চৌকির নিকটে টিনের বাক্সটি তৈরি, টেবিলের উপরটা শূন্য। ঘরের কোণ থেকে দড়িটা অদৃশ্য হয়ে গেছে। তারপর আকাশের ধূসর আলো কিছু পরিস্ফুট হয়ে উঠলে মুয়াজ্জিনের কণ্ঠস্বর শোনা যায়। এবার যুবক শিক্ষক উঠে পড়ে দরজার নিচে 2 ধাপ সিঁড়ির উপর বসে অজু করে। একবার সে দাদা সাহেবের জানালার দিকে তাকায়। তার ঘরে আলো। মুহূর্তের মধ্যে যুবক শিক্ষকের ভেতরটা ব্যথায় মুচড়ে ওঠে। দাদা সাহেব আজ নির্মম কথাটি জানতে পারবেন। ঘরের কোণে এখনো অন্ধকার। সেই অন্ধকারে নকশা কাটা শীতল পাটির জায়নামাজ বিছিয়ে দাঁড়াতেই সে ভেজানো দরজার কাছে একটি আওয়াজ শোনে। মাথাটা ঈষৎ সরিয়ে দেখে সেখানে কাদের দাঁড়িয়ে, কিন্তু তাকে দেখেও সে যেন দেখে না। কোনো কথা না বলে তার দিকে পিঠ দিয়ে সে নামাজ পড়তে শুরু করে। যুবক শিক্ষক তার মনে যে অত্যন্ত গুরুতর একটি কর্তব্যবোধের ভার রোধ করে, তার তলে কাদের নিশ্চিহ্ন হয়ে গেছে। বড় বাড়িতে আসার পূর্বে নিয়মিতভাবে নামাজ পড়ার অভ্যাস যুবক শিক্ষকের ছিল না। আজকাল অন্ততপক্ষে সকাল সন্ধ্যায় নামাজটা পড়ে। তবুও ঠিক মনোপ্রাণ দিয়ে পড়ে যে তা নয়। তার প্রয়োজনীয়তা অস্বীকার না করলেও তা সে সম্পূর্ণভাবে বোঝে না। কিন্তু আজ সে হঠাৎ অত্যন্ত নিঃসঙ্গ এবং অসহায় বোধ করে বলে নামাজ পড়তে দাঁড়ালেই তার মন একটি তীব্র ভাবোচ্ছ্বাসে ভরে ওঠে। সে যেন আর তোতার মতো মুখস্থ করা বলি আবৃত্তি করে সারশূন্য কর্তব্য পালন করছে না। যার সামনে সে দাঁড়িয়েছে তার উপস্থিতি সে অন্তর দিয়ে অনুভব করছে। তার বক্তব্য তার কর্মগোচর হচ্ছে, তাতেও তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না। মনে যে অপরিচিত ভাবোচ্ছ্বাসের উদয় হয়, তাতে কিছু আশান্বিত হয়ে সে নিঃশব্দে সূরা আল খালাক পড়ে। অসংখ্যবার পড়েও যে সূরাটি তার মনে কখনো আলোড়ন সৃষ্টি করে নাই, আজ সে সূরার প্রতিটি শব্দ সহস্র অর্থে ঐশ্বর্যশালী হয়ে ওঠে। তাতে আশ্রয় রক্ষার জন্য নিঃসহায়ের যে আকুল আবেদন, সেই আবেদনের মর্মার্থও সহসা পরিষ্কার হয়ে ওঠে। তার সাহায্যের দরকার। সংকটের সময় কেবল দাদা সাহেবের কাছেই সে যেতে পারত। আজ সে দরজা বন্ধ। কিন্তু যুবক শিক্ষক শীঘ্রই কথা উপলব্ধি করে যে ভাবাপ্লুত হয়ে সজ্ঞানে প্রার্থনা করেও সে মনে কোনো শান্তি পাচ্ছে না। শীঘ্র তার মনে হয় হয়তো কাদেরের উপস্থিতিই তার অশান্তির কারণ। কেন সে আবার এসেছে? কি তার বলার বাকি? যুবক শিক্ষকের সামনে কঠিন কর্তব্য। সেই কর্তব্য পালনের জন্য তার শান্তি ও সাহসের প্রয়োজন। কাদের কেন তাকে বিরক্ত করতে এসেছে? যুবক শিক্ষকের মতো সেও যদি আজ নিঃসহায় নিঃসঙ্গ বোধ করে, তার জন্য তার নির্দয় অন্তরই দায়ী। সেই অন্তর মরুপ্রান্তরের মতো ধু ধু করে। সেখানে কোনো উদ্ভিদের জন্ম হলেও সেই উদ্ভিদ শীঘ্র কণ্টকাকীর্ণ হয়। সেখানে যদি ক্ষীণ আর্তনাদ জাগে, সেই আর্তনাদ চতুর্দিকের বালুরাশি অতিক্রম করতে পারে না। না, কাদেরের কোনো আবেদন থাকলেও তার কানে তা পৌঁছবে না। অশান্তি কাটে না দেখে যুবক শিক্ষক আরেকটি সূরা পছন্দ করে। কেন সেটি পছন্দ করে তা বুঝে না, কিন্তু তৃষ্ণার্তের মতো অধীরভাবে নিঃশব্দে তা আওড়াতে থাকে। দ্রুতভাবে তার ঠোঁট নড়ে। মনের গহ্বর থেকে সূরাটির শব্দগুলি অনর্গল ধারায় কিন্তু অশ্রদ্ধব্যভাবে ঝরতে থাকে। তার চোখে চঞ্চলতা আসে। আবু লাহাবের শক্তি ধ্বংস হবে। সে ধ্বংস হবে। তার ধনসম্পত্তি তাকে রক্ষা করতে পারবে না। লেলিহান আগুনে সে নিক্ষিপ্ত হবে। তার স্ত্রী কাষ্ঠবাহক স্ত্রী। তার গলায় তালতন্তু তৈরি ফাঁসদড়ি পড়বে। সূরাটি পড়তে পড়তে তার বুকের স্পন্দন দ্রুত হয়ে ওঠে, কিন্তু আবৃত্তিতে একটু স্থলন হয় না। মনে কোনো ভয়ও জাগে না। কেন সে সূরাটি পড়ছে? তার চোখে কাদের কি আবু লাহাব দম্পতিতে রূপান্তরিত হয়েছে? তাদের পাপ কি তার পাপের সমতুল্য? তাদের যে শাস্তি বিধান কেতাব লিখিত, সেই শাস্তি বিধানই কি যুবক শিক্ষক তার জন্য কামনা করে? অথবা পাপীর শাস্তি যে অনিবার্য, সেই বিষয়ে তার মনকে সে কি নিশ্চিত করতে চায়, যাতে তার সম্মুখে যে কঠোর কর্তব্য, সেই কর্তব্য পালনে তার মনে কোনো দুর্বলতা না দেখা দেয়? যুবক শিক্ষক বুঝতে পারে না। মনে সে শান্তিও পায় না। নিমিলিত চোখে ভক্তিমান শান্ত চিত্ত ব্যক্তির মতো সে নামাজ পড়ে, কিন্তু সেটি বাহ্যিক রূপ, ভেতরে অশান্তির জ্বালা। অবশেষে নামাজ শেষ করে মাটিতে বসেই কাদেরের দিকে মুখটা সামান্য ফেরায়। কিছু বলে না। কাদের এবার তার ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করে, কি ব্যাপার? যুবক শিক্ষক বুঝতে পারে। কাদের তার প্রস্থান উদ্যোগ লক্ষ্য করে, তার কারণ জানতে চায়।
সামনের দেয়ালটা পরিষ্কার হয়ে উঠেছে। সেদিকে তাকিয়ে যুবক শিক্ষক নীরব হয়ে থাকে। তার উত্তরের কোনো প্রয়োজন নাই। কাদের কিছু না বলে কতক্ষণ চুপ করে থাকে। মনে হয় সে আর কিছু বলবে না, কিছু ঘটবেও না। তারপর অকস্মাৎ বিষম ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়ে সে অস্ফুট কণ্ঠে বিড়বিড় করতে শুরু করে। যুবক শিক্ষক তার কথা বুঝতে পারে না, বুঝবার চেষ্টাও করে না। কেবল তার ক্রোধটা দমকা হাওয়ার মতো তার গায়ে ঝাপটা দিলে সে অকারণে দুর্বল বোধ করতে শুরু করে। তারপর কাদের নীরব হয়ে কেমন দম খিঁচে থাকে যেন। অবশেষে কৃত্রিম সংযত গলায় প্রশ্ন করে, কজন চাই? সাক্ষী। কজন চাই? সামনের দেয়ালের রক্তিমাভা দেখা দিয়েছে। সেই রক্তিমাভার অর্থ যুবক শিক্ষক যেমন বোঝে না, তেমনি কাদেরের কথার অর্থও সে বোঝে না। নিস্পন্দভাবে সে বসে থাকে। সে যেন স্তূপাকার হার মাত্র। কাদেরের সংযম স্থায়ী হয় না। সে এবার গর্জে ওঠে, কজন সাক্ষী চাই? তারা বলবে কোথায় আপনাকে দেখেছে। এবার যুবক শিক্ষক বুঝতে পারে কাদের তাকে ভয় প্রদর্শন করছে, কিন্তু এবারও কিছু না বলে সে পূর্ববৎ নিশ্চল হয়ে বসে থাকে। তবে আরেকটি কথা বুঝতে পেরে সে স্বস্তিই বোধ করে। সে মুখ খুলে কথাটি যদিও বলে নাই, কাদের তার সংকল্পটি অনুমান করতে পেরেছে। তাকে মুখ খুলে কথাটি বলতে হবে না। যুবক শিক্ষকের পক্ষ থেকে কোনো উত্তর না পেলে কাদের হয়তো হতাশ হয়ে এবার নীরব হয়ে পড়ে। মনে হয় দমকা হাওয়া নিঃশেষ হয়ে এসেছে। ঘরময় নীরবতাটি অবিচ্ছিন্ন থাকলে একসময় যুবক শিক্ষকের মনে হয় হয়তো কাদের কখন নিঃশব্দে উঠে চলে গেছে। তাকে দেখবে কি দেখবে না সে কথা ভাবছে। এমন সময় নিতান্ত অপরিচিত গলায় আস্তে প্রশ্ন করে, মেয়ে লোকটাকে চিনতেন? কাদেরের কণ্ঠস্বর তাকে এতই বিস্মিত করে যে তার মুখ হতে আপনা থেকেই একটা উত্তর বেরিয়ে আসে। সে বলে, না। সে বেঁচে নাই বা কিভাবে মরেছে তাতে আপনার কি? প্রশ্নটির জন্যই হোক বা তার কণ্ঠস্বরের জন্যই হোক, যুবক শিক্ষকের মনে এবার একটা সন্দেহের সৃষ্টি হয়। কাদের তার জন্য কোনো প্রকার ফাঁক তৈরি করছে যেন। থেমে কাদের আবার বলে, কিন্তু দুর্ঘটনাটির কথা কাউকে বললে আমার কি হবে জানেন? সে যেন অবোধ শিশুর সঙ্গে কথা বলছে। যুবক শিক্ষক আরও সতর্ক হয়, কিন্তু উত্তরটা শুনবার জন্যে তার শ্রবণেন্দ্রিয় জাগত হয়। পূর্ববৎ কণ্ঠে কাদের বলে, ফাঁসি। থেমে আবার বলে, তাতে আপনার লাভ কি হবে? প্রথমে কোনো প্রতিক্রিয়াই যুবক শিক্ষক অনুভব করে না। তারপর সে বুঝতে পারে হঠাৎ তার সমস্ত শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে। এমন ক্ষিপ্র গতিতে সেই দুর্বলতা সমস্ত শরীরে বিস্তার লাভ করে যে সে তা প্রতিরোধ করার কোনো চেষ্টাই করতে পারে না। কিন্তু কাদের যে শব্দটি উচ্চারণ করেছে সেই শব্দটিতে সে এমন তীব্রভাবে আঘাত পাবে কেন? কথাটি কি সে একবারেও ভাবে নাই? না, কথাটা সে ভাবে নাই, অন্ততপক্ষে স্পষ্টভাবে ভাবে নাই। সে তার কর্তব্যের কথা ভেবেছে, কিন্তু পরিণামের কথা স্পষ্টভাবে ভাবে নাই। সে কি মনে করেছিল কথাটি তার এলাকার বাইরে? না, কথাটি ভাবতে তার সাহস হয় নাই। যুবক শিক্ষক তার মুখের পার্শ্বদেশে কাদেরের দৃষ্টি অনুভব করে। একটা উত্তরের আশায় কাদের তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা উত্তর দেওয়ার প্রয়োজনও সে নিজেই বোধ করে, কিন্তু কি করে উত্তর দেবে? তার মনে হয় কাদেরের দৃষ্টির তলে সে যেন গলে যাচ্ছে। একটি কর্তব্যনিষ্ঠ মানুষ ক্রমশ একটি দায়িত্বহীন মানুষে, একটি বুদ্ধিমান মানুষ নির্বোধ মানুষে পরিণত হচ্ছে। যা সে শক্ত করে ধরেছিল তা যেন হাত থেকে ফসকে যাচ্ছে। না, তার ভাগ্যের নির্মমতা সত্যিই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বাঁশঝাড়ে একটি মৃতদেহ দেখেই তার নিস্তার নাই। একটি মানুষের জীবন মৃত্যুর দায়িত্বও তাকে নিতে হবে। যুবক শিক্ষকের কাছ থেকে কোনো উত্তর না পেলেও হয়তো তার মুখে বিহ্বলতার ভাব লক্ষ্য করে কাদের আশ্বস্ত বোধ করে। এবার বড় বাড়ির ছোকরাটি সকালের নাস্তা পানি নিয়ে এলে কোনো কথা বলে, যেন আলাপ আলোচনার মধ্যখানে বক্তব্য অসমাপ্ত রেখে কাদের হঠাৎ উঠে চলে যায়। যুবক শিক্ষক যখন সে কথা বুঝতে পারে তখন সে অতি বিস্মিত হয়ে দরজার দিকে তাকায়। দরজাটি অর্থহীনভাবে শূন্য মনে হয়। কথা শেষ না করে এমনভাবে কাদের চলে গেল কেন? সে কি তাহলে বুঝতে পারে নাই যে আজই সকালে তার নিষ্ঠুর কীর্তির কথা প্রকাশ করবে বলে সে মন স্থির করেছে? কথাটা অবশ্য বিশ্বাস হয় না, তবে যুবক শিক্ষককে নীরব থাকবার জন্য স্পষ্টভাবে অনুরোধ করে সে তার বক্তব্যটি সম্পূর্ণ করে নাই কেন? অবশেষে একটি কথা যুবক শিক্ষকের কাছে পরিষ্কার হয়ে ওঠে এবং তা তার কাছে বিশেষ অর্থপূর্ণ মনে হয়। কাদের তাকে ভয় দেখিয়েছে, পরিণামের কথা বলেছে, কিন্তু বাঁশঝাড়ের কথাটি প্রকাশ না করার জন্য একবার অনুরোধ করে নাই।
কেন? কারণ এই কথা সে জানে যে যুবক শিক্ষক একবার তার কাজের পরিণাম বুঝতে পারলে কথাটি প্রকাশ করা উচিত হবে কি হবে না তা সে নিজেই বুঝতে পারবে। নিষেধের প্রয়োজন হবে না। কাদের কি তার বুদ্ধি বিবেচনায় গভীর আস্থা প্রকাশ করে নাই? জায়নামাজে বসেই যুবক শিক্ষক স্থির হয়ে থাকে। সময় কাটে। টেবিলের উপর চা কিছুক্ষণ ধোয়া ছেড়ে থেমে গেছে। বাইরে উঠানে রোদ পড়েছে। যুবক শিক্ষকের সন্দেহ থাকে না। কোথায় কি যেন গোলতাল পাকিয়ে উঠেছে। সে যেন নিজের উদ্দেশ্যই ভালোভাবে বুঝতে পারছে না। সে কি চায়? কেনই বা তার মধ্যে একটুতেই এমন বিহ্বলতা দেখা দেয়? অথচ মাঝে মাঝে রাগান্বিত হলেও কাদেরকে এমন সুস্থির ও আত্মনির্ভরশীল মনে হয় কেন? সে যেন সব জানে, সব বোঝে। তাছাড়া একটি নারীর মৃত্যুর অর্থই বা কি? অবশেষে যুবক শিক্ষক উঠে দাঁড়ায়। দেহের অসীম দুর্বলতা তার মনেও গভীর অবসাদ সৃষ্টি করেছে। সে যন্ত্রচালিতের মতো বড় বাড়ির অভিমুখে রওনা হয়। সে জানে অন্যান্য দিনের মতো সে ছেলেমেয়েদের পড়াতেই যাচ্ছে না। তার সংকল্পে কোনো পরিবর্তন হয় নাই। তবে আজ সকালে সে দাদা সাহেবকে কথাটা না বলে সন্ধ্যাবেলাই বলবে। ইতিমধ্যে এত দেরি হয়েছে, আর একটু দেরি হলে তেমন ক্ষতি কি? বিষয়টি আবার ভেবে দেখা প্রয়োজন। তার বিবেচনায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তবে একবার বলে ফেললে পরে শুধরানো সহজ হবে না। অবশ্য ভুলভ্রান্তির কোনো সুযোগ সে দেখতে পায় না। তবু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তার সিদ্ধান্তের যথার্থতা সম্বন্ধে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া ভালো। একটি কথাই সে নিজেই কিন্তু বিস্মিত না হয়ে পারে না। বাসছাড়ের ঘটনাটি প্রকাশ করায় কিছু বিলম্বের সুযোগ পেয়ে সে এমন স্বস্তি বোধ করছে কেন? দুপুরবেলায় স্কুলের বিশ্রাম ঘরে আত্মপ্রবঞ্চনার কথাটি যুবক শিক্ষক সর্বপ্রথম আপন মনে স্বীকার করে। বস্তুত স্বীকার করতে সে বাধ্য হয়। সর্বপ্রকার চেষ্টা শেষ হয়েছে। কি করে তার কদিনব্যাপী মানসিক বিহ্বলতার সত্য কারণ নিজের কাছে আর ঢেকে রাখে? সঙ্গে সঙ্গে যে ন্যায়বানের শ্বেতসৌধ সে সৃষ্টি করেছিল তা নিমেষে ধূলিসাৎ হয়। নিজের কাছেই সে নিজে ধরা পড়েছে অবশেষে। কোথাও আর একটি প্রাচীর দাঁড়িয়ে নাই যার পশ্চাতে সে আত্মগোপন করতে পারে। সত্যি, সন্দেহের আর অবকাশ নাই। জটিল এবং পরিশ্রমসিদ্ধ আত্মপ্রবঞ্চনাটি শুরু হয় যখন, তখন আত্মরক্ষার প্রবল বাসনার জন্য তার বিবেকের নির্দেশ শুনতে সে অক্ষম হয়। তারপর তার লজ্জাকর ভীতি দুর্বলতা সে নিজের কাছেই লুকাবার চেষ্টা করে। কাদের একটি গুরুতর অপরাধ করেছে তা জানতে পারলে একটি কঠিন সমস্যাও সে অনতিবিলম্বে দেখতে পায়। লোকটি সম্ভ্রান্তশালী অভিভাবক, আশ্রয়দাতার ঘনিষ্ঠ আত্মীয়। অন্যদিকে যুবতী নারী শুধু যে তার সম্পূর্ণ অপরিচিতা তা নয়, সে আর জীবিতদের মধ্যে কখনো প্রত্যাবর্তন করবে না। আজ সকালে কাদেরের উক্তির পরেই সে তা বুঝতে পারে। কাদের তাকে প্রশ্ন করেছিল সে যুবতী নারীকে চিনত কিনা। হত্যাকাণ্ডটি প্রকাশ করলে তার কি শাস্তি হবে তাও সে স্পষ্টভাবে বলেছিল। বস্তুত আত্মপ্রবঞ্চনার কথাটি বুঝবার ব্যাপারে কাদেরই তাকে সাহায্য করেছে। যুবক শিক্ষক লজ্জাই বোধ করে। তার কানে কেমন ঝাঁঝ ধরে, কিন্তু স্বীকার না করে উপায় নাই। সেভাবেই মানসিক দ্বন্দ্বের সূত্রপাত হয়। বিবেক বলে কথাটি প্রকাশ করা তার কর্তব্য, কিন্তু কাজটি তার কাছে দুষ্কর মনে হয়। সে দুর্বল মানুষ। মানসিক দ্বন্দ্বটি অসহ্য হয়ে উঠলে সে একটি পলায়ন পথ আবিষ্কার করে। স্বপ্নের রাজ্যে সে আশ্রয় গ্রহণ করে। তার দুর্বলতার সমর্থনে যদি কোনো যুক্তি থাকে তবে তা হয়তো এই যে যুবতী নারী তার অপরিচিতা বলেই তার প্রতি নির্মম অবিচারটি সে সম্যকভাবে উপলব্ধি করতে পারে নাই। কাদেরের অপরাধটিও হৃদয় দিয়ে অনুভব করে নাই। কিন্তু সে যুক্তিতে জোর আছে কি নাই তার বিবেচনা এখন তার কাছে অহেতুক মনে হয়। কর্তব্যটি যাতে পালন করতে না হয় সেই জন্য স্বপ্নরাজ্যে প্রবেশ করে সেখানেই সে এই কদিন বাস করেছে। যুবতী নারীর মৃতদেহটি বহনের ব্যাপারে কাদের যখন তার সাহায্য প্রার্থী হয় তখন সে ইতিমধ্যে স্বপ্নরাজ্যে পৌঁছেছে। বাস্তব জগৎ তখন মূল্যহীন বলে কাদেরকে সে ব্যাপারে সাহায্য করতে তার বিন্দুমাত্র দ্বিধা হয় নাই। তবে স্বপ্নরাজ্যে সে নিরাপদ বোধ করে নাই। সব প্রবঞ্চনার মধ্যে আত্মপ্রবঞ্চনাই অধিকতম শক্ত, তাই সেখানে সে অলস হয়ে বসে থাকে নাই। তার বাহ্যিক আচরণ বিহ্বল মানুষের মতো হলেও সে অতি দক্ষতা এবং ব্যগ্রতার সঙ্গে কাদেরকে দোষমুক্ত করবার জন্য একটির পর একটি বিচিত্র অবিশ্বাস্য যুক্তি অজুহাত আবিষ্কার করেছে। কেন? কারণ কাদের নির্দোষ প্রমাণিত হলেই তার রক্ষা। তাহলে বিবেকের নির্দেশটি তাকে আর শুনতে হবে না। বিপজ্জনক কর্তব্যটিও তাকে পালন করতে হবে না। আত্মরক্ষার জন্য সে কী সব যুক্তি অজুহাতই না আবিষ্কার করেছে এবং তাতে নিজেই বিশ্বাস করেছে। যেমন
কাদের কেন মৃতদেহটি নদীতে ফেলবে ঠিক করে। হঠাৎ যুবক শিক্ষকের কাছে কাদের একটি দয়াশীল মহৎ মানুষ হিসেবে উদয় হয় এবং সে যুবতী নারীকে একটি নিদারুণ অপমান থেকে উদ্ধার করতে চায়। তবে গোড়াতে আত্মপ্রবঞ্চনা শক্ত বলেই নয়, অন্য একটি কারণেও সেসব যুক্তির পশ্চাতে আশ্রয় গ্রহণ করা তার পক্ষে তত সহজ হয় নাই। তখন বাঁশঝাড়ের সত্য কথাটি সে নিশ্চিতভাবে জানত না। দুঃখের বিষয়, কাদের নিজের মুখেই কথাটি স্বীকার করে বসে। তারপর যুবক শিক্ষকের পক্ষে স্বপ্নরাজ্যে বাস করা যেন অসম্ভব হয়ে পড়ে। পালাবারও কোনো পথ থাকে না। কিন্তু হাল ছাড়তে সে রাজি হয় না। তার ভীত নিপীড়িত মস্তিষ্ক শীঘ্র একটি নতুন যুক্তি দেখতে পায়। যুক্তিটি এই যে, যুবতী নারীর প্রতি প্রেম ছিল বলেই কাদের তার অন্তিম ব্যবস্থা না করে পারে নাই, এবং যেহেতু নারীর প্রতি কাদেরের প্রেম ছিল, সেহেতু হত্যাকাণ্ডটি শুধুমাত্র একটি শোচনীয় ঘটনা নয় কি? আর সেই যুক্তি অনুসারে তার অপরাধও কি ক্ষমার্হ নয়? কাদেরের হাতেই যুবক শিক্ষকের স্বপ্নরাজ্যের দুর্বল প্রাচীর দ্বিতীয়বার ভাঙে। প্রেমের কথাটি সে স্বীকার করে না, বরঞ্চ সেটি যে অচিন্তনীয় সেই কথা সে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। এবার যুবক শিক্ষক বুঝতে পারে তার পালাবার সত্যিই কোনো পথ নাই। তার কর্তব্যটি যতই ভীতিজনক হোক না কেন, সেটি এড়াবার আর কোনো উপায় নাই। সম্পূর্ণভাবে নিরাশ হয়ে সে যখন ঘটনাটি প্রকাশ করবার জন্য সাহস জোগাড় করার চেষ্টা করছে, তখন কাদের তাকে প্রথমবার একটু সাহায্য করে। স্বপ্নরাজ্যে প্রত্যাবর্তন করার একটি পথ দেখায় তাকে। সে বলে, ঘটনাটি প্রকাশ করলে তার চূড়ান্ত শাস্তি হবে এবং তার জন্য যুবক শিক্ষক একাই দায়ী হবে। কাদের যে বিভৎস শব্দটি উচ্চারণ করে, সেই শব্দটি ঘোর তমসার মধ্যে একটু আলোর সৃষ্টি করে। নতুন উদ্যমে যুবক শিক্ষক তার যুক্তির তলোয়ারে শান দেয় এবং তার এই বিশ্বাস হয় যে সেই অস্ত্রটির সাহায্যে সে যে শুধু বিবেকের সামনাসামনি হতে পারবে তা নয়, বিবেককে কাবু পর্যন্ত করতে পারবে। এবার তার নিজের সর্বনাশের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে অন্য একটি মানুষের জীবন মৃত্যু নিয়ে। সে নিজের প্রাণের জন্য ভীত নয়, অন্য মানুষের প্রাণের জন্য ভীত। সে মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে একটি ভীষণ দায়িত্ব গ্রহণ করার যথার্থ সব কারণ কি তার জানা আছে? যুক্তিটি অব্যর্থ মনে হয় কেবল অল্প সময়ের জন্য। শীঘ্র সে বুঝতে পারে সেটি অতিশয় দুর্বল। আত্মপ্রবঞ্চনার জন্য যথেষ্ট তো নয়ই, তা দিয়ে বিবেককেও মানানো যায় না। আর কোনো উপায় নাই যখন, তখন সত্য কথাটি স্বীকার করতে অসীম লজ্জা হলেও তা স্বীকার করাই কি বাঞ্ছনীয় নয়? তাছাড়া আপন মনে বিবেকের মূল্য কি? সত্য কথা হলো এই, বাঁশঝাড়ের হত্যাকাণ্ডটি প্রকাশ করার সাহস তার নাই। প্রথম দিন ছিল না, আজও নাই। সে ভীত, দুর্বলচিত্ত, অসহায় মানুষ। কাদেরের ভয় প্রদর্শন কার্যকরী হয়েছে। নিজেকে ফাঁকি দেওয়া যখন সম্ভব নয়, তখন ফাঁকি দেবার চেষ্টা ছেড়ে কেন সে ভীত, সেই কথা খোলাখুলিভাবে বুঝবার চেষ্টা করাটাই কি সাধু কাজ হবে না? তাছাড়া বিবেকের মুখ বন্ধ করবার জন্য ছলনার চেয়ে এই পন্থাটাই অধিকতর কার্যকরী। বস্তুত তার মনে হয়, ভীতির নগ্ন চেহারা দেখে বিবেকের কণ্ঠস্বর ইতিমধ্যে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়েছে। ঘটনাটি প্রকাশ না করার পক্ষে যেসব যুক্তি সে পরিষ্কারভাবে ভাবতে সাহস পায় নাই, এবার সেসব যুক্তি বিশ্লেষণ করে দেখতে তার আর বাধে না। চারপাশে খোলা মাঠ, আর বাধা কোথায়? প্রথমত, সে নিজের কথাই ভাবে। কে সে? একজন দরিদ্র শিক্ষক মাত্র। বর্তমানে জনৈক সম্ভ্রান্ত ধনী কিন্তু দয়াশীল মানুষের অভিভাবকত্বে জীবনের সর্বপ্রথম বেদনাদায়ক অভাব অভিযোগটা যেন ভুলেছে, সুখের একটু আস্বাদ পেতে শুরু করেছে। তার ব্যক্তিগত দারিদ্র্যই যে শুধু ঘুচেছে তা নয়, তার বিধবা মা এবং তার মুখাপেক্ষী দুটি ভাই বোনকেও খাওয়াতে পড়াতে পারছে। তার যদি কোনো ক্ষতি হয়, তবে কে তাদের দেখাশোনা করবে? কাদের যে তাকে মিছিমিছি ভয় দেখিয়েছে, সেই কথা ভাবা অন্যায়। তাছাড়া কার জন্যই বা সে নিজের সর্বনাশ করবে? যুবতী নারী তার আত্মীয় বন্ধু নয়। তার মৃত্যুতে সে ব্যক্তিগতভাবে কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয় নাই। এই হতভাগা দেশে কত যুবতী নারীর জীবন অর্থহীনভাবে এবং অকারণে শেষ হয়। কে প্রতিবাদ করে? কে একবার ফিরে তাকায়? যেখানে জীবন মূল্যহীন, সেখানে আরেকটি জীবন শেষ হয়েছে। কিভাবে হয়েছে, তাতে কোনো অন্যায় অবিচার হয়েছে কি না, সে বিষয়ে মাথা ঘামিয়ে সে নিজের উপর বিপদ ডেকে আনবে কেন? তারপর কাদেরের কথা, হোক তার অপরাধ অতি গুরুতর, বা যুবতী নারীর সঙ্গে তার সম্পর্কের কারণ পশুবৎ বাসনা, হোক সে নির্মম হৃদয় মানুষ, তবুও সে যুবক শিক্ষকের কোনো ক্ষতি করে নাই। তাছাড়া কাদের তার বন্ধু না হোক, সে তার শত্রুও নয়।
তার প্রতি সে হিংসার দেশ বা প্রতিহিংসার ভাব বোধ করে না। কাদেরের সঙ্গে লড়াই করে তার কি লাভ হবে? কারই বা সে মঙ্গল করবে? যুবক শিক্ষকের মনে কোনো সন্দেহ থাকে না যে যুবতী নারীর মৃত্যুর সুবিচার হোক, তার চেষ্টা করলে কেউ তাকে সমর্থন করবে না। কেউ তাকে সাধু সত্যবান বলে তার গলায় মালা দেবে না। সত্যবাদিতার মূল্য অবশ্য কেউ খোলাখুলিভাবে অস্বীকার করে না। এই কথাও কেউ স্বীকার করে না যে সাক্ষ্য দেবার সমন পড়লে মিথ্যা বলা অন্যায়, বিশেষ করে মিথ্যা বিবৃতি যখন ধরা পড়ে। কিন্তু যুবক শিক্ষককে কেউ সমন পাঠায় নাই। স্বেচ্ছা প্রণোদিত হয়ে সত্য কথা বললেই এবং তার জন্যে শাস্তি লাভ করলে তারা তাকে নির্বোধই বলবে। যুবক শিক্ষক সহসা তার সহযোগীদের কণ্ঠস্বর শুনতে পায়। মানুষটি আরামে ছিল, খাসা চাকুরি, বড় বাড়িতে জামাই আদর, বোকা না হলে খামোখা নিজের উপর এমন সর্বনাশ ডেকে আনবে কেন? তাই কত অন্যায় দুর্নীতির কথা মানুষ জানতে পায়, কিন্তু নিজের ভাত না মানা পড়লে নিজের ক্ষতি করে কেউ সেসব কথা প্রকাশ করে নাকি? আদর্শ চরিত্র শুধু রূপকথায় বিরাজ করে, বাস্তব জগতে তার অস্তিত্ব নাই। যুবক শিক্ষকের কোনো ক্ষতি না হলেও এবং কাদেরের যথাযথ শাস্তি হলেও তারা যুবক শিক্ষককে উচ্চাসনে বসাবে না। তার কার্যে তারা গুরু অভিসন্ধি খুঁজে বের করবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কথা আছে। উক্তিটি যুবক শিক্ষক বারবার শুনে নাই কি? তার নিরীহ গোবেচারা চেহারায় ভুলবেন না। কি কথা! বলে দিলাম, মেয়ে লোকটির সঙ্গে আমাদের মাস্টারটিরও যোগাযোগ ছিল। ন্যায়বানের প্রতি ক্রূর হিংসায় তাদের হৃদয়ে অশান্তির সৃষ্টি হবে। অন্য কেউ আরেকটি সম্ভাবনার কথা বলবে। কোনো কারণে বড় বাড়িতে জামাই আদর শেষ হয়ে আসছিল। প্রতিহিংসা পরায়ণ হয়ে যাদের নিমক খেয়েছে তাদেরই ক্ষতি করবার জন্য কথাটা সে প্রকাশ করেছে। অকারণে কেউ ন্যায়বানের মুখাচ্ছাদন পড়ে না। যুবক শিক্ষকের বিরুদ্ধে কাদেরের পাল্টা অভিযোগটা প্রমাণিত হলে কারো মনে কি একবারও কাদেরের দেরি করে কথাটা প্রকাশ করার বিষয়ে একটু প্রশ্ন জাগবে না? হয়তো জাগবে, কিন্তু যুবক শিক্ষক তারও একটা উত্তর শুনতে পায়। আহা, দরবেশ মানুষ, অত শত কি বুঝে? যুবক শিক্ষক তার সমর্থনে একটি কণ্ঠস্বরও শুনতে পায় না। কিন্তু জয় বা পরাজয়ের পরে তারা কি বলবে সেই ভয়েই সে ভীত তা নয়, তাদের সম্ভাব্য মতামতের জন্যও সে আত্মপ্রবঞ্চনার প্রয়োজন বোধ করে নাই। তবুও সেই সব কি ঘটনাটি প্রকাশ না করার পক্ষে গণ্য করা যায় না? যুবক শিক্ষক কিছুক্ষণ আপন মনে স্তব্ধ হয়ে থাকে। তার অনুসন্ধান যেন শেষ হয়েছে। পূর্বের সিদ্ধান্তটি ত্যাগ করে নতুন সিদ্ধান্তে পৌঁছতে আর কোনো বাধা নাই। ভেতরটা কেমন হালকা হালকাই মনে হয়। কষ্টকর আত্মপ্রবঞ্চনার প্রয়োজন থেকে মুক্ত হয়ে সে স্বস্তি হয়তো বোধ করে। তবুও সে নিজের মনে শেষবারের মতো দুটি প্রশ্ন না করে পারে না। যুবতী নারীর সঙ্গে কাদেরের সম্পর্কটি যখন নিন্দনীয় এবং হত্যাকাণ্ডটি যখন অতিশয় গুরুতর অপরাধ, তখন তা প্রকাশ না করে কেউ চুপচাপ বসে থাকতে পারে কি? যুবক শিক্ষক আবার তার সহযোগীদের চেহারা দেখতে পায়। তারা যেন কেমন গোপনভাবে হাসছে। তারপর তাদের উত্তরটা সে শুনতে পায়। পুরুষের ওসব দুর্বলতা একটু থাকেই, দোষটা আসলে মেয়ে লোকটির। দুশ্চরিত্রা হলে এমন অপঘাত মৃত্যু অবধারিত। বিশ্রাম ঘরটা শীতল হলেও কেমন ভ্যাপসা গরম বোধ করে যুবক শিক্ষক। চারপাশটা কেমন সংকুচিত হয়ে উঠেছে যেন। হয়তো ভালো করে শ্বাস নেবার জন্যেই সে সোজা হয়ে উঠে বসলে আরবি মৌলবীর উপর তার দৃষ্টি পড়ে। আজ সে বিপরীত দিকে বসে চোখ বুজে হয়তো ঝিমুচ্ছে। যুবক শিক্ষক অকারণে তার চিন্তাশূন্য শান্ত মুখমণ্ডলের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। তারপর সে বুঝতে পারে নিজের মনে যেসব সহযোগীদের চেহারা সে দেখেছিল তার মধ্যে মৌলবীর শুষ্ণমণ্ডিত চেহারাটি নাই। তাকে কি একবার জিজ্ঞাসা করে দেখবে? হয়তো সে তাকে সমর্থন করবে। মনের ভীতির জন্য যে ব্যাপারটি তার কাছে অতীব গুরুত্বপূর্ণ সমস্যায় পরিণত হয়েছে, হয়তো সেটি তার কাছে কোনো সমস্যাই মনে হবে না। সমস্যা কোথায়? একটি খুনের কথা সে জানতে পেরেছে, সে কথা সে প্রকাশ করবে। তাতে কোনো জটিলতা বা ভীতির প্রশ্ন নাই। মৌলবী চোখ বুজে থাকলেও চোখের অন্তরালে তার দৃষ্টি অবিশ্রান্তভাবে এধার ওধার নড়ে, যেন চোখ বুজেই সে সব কিছু দেখতে পায়। তারপর তার চোখের পাতা নিমিলিত থেকেই প্রজাপতির পাখার মতো ফরফর করতে শুরু করে। মনে হয় চোখ খুলবে, কিন্তু এবার মৌলবীর জিহ্বাগ্র ধীরে সুস্থে এবং নিপুণতার সঙ্গে দাঁতপাটির গুহা গহ্বরে খাদ্যকণার সন্ধানে নিযুক্ত হয়। অনতি বিলম্বেই সে তার সন্ধান কার্যে সাফল্যমণ্ডিত হয়। তারপর কয়েক মুহূর্তের জন্য তার চোখমুখ নিশ্চল হয়ে পড়ে।
সে কি তুচ্ছ খাদ্যকণাটির জন্য মহান অন্নদাতার কাছে শুকর আদায় করছে? হয়তো সেটি তার খেয়াল। তবুও যুবক শিক্ষক ক্ষিপ্র গতিতে দৃষ্টি সরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে একটা গভীর নিরাশায় সে আচ্ছন্ন হয়ে পড়ে। না, মৌলবীর মতো অসহায় ব্যক্তির কাছ থেকে কোনো উপদেশ আশা করা বৃথা। কিন্তু উপদেশের আর প্রয়োজনই বা কি? ইতিমধ্যে তার সমস্যার সমাধান কি হয় নাই? ঘটনাটি প্রকাশ করার বিরুদ্ধে নানাবিধ যুক্তিতর্কে সে কি সন্তুষ্ট নয়? না, সে সন্তুষ্ট। সমস্যার সমাধান হয়েছে। আর ভাবনার কারণ নাই। কাউকে কোনো কথা জিজ্ঞাসা করার প্রয়োজন আর নাই। বিশ্রাম ঘরে আজ প্রগাঢ় নীরবতা। তর্ক বিতর্ক এখনও শুরু হয় নাই। সেই নীরবতার মধ্যে যুবক শিক্ষক একটি অস্পষ্ট শ্রান্তিতে চোখ বুজে। তার কি ঘুম পাচ্ছে? জোয়ারের সময় চর যেমন আস্তে অলক্ষিতে ডুবে যায়, তেমনি তার সমস্ত অস্তিত্ব শ্রান্তির কালো জোয়ারে নিমজ্জিত হয়। না, আর তার কোনো প্রশ্ন নাই, বলবারও কিছু নাই। নিঃশব্দে সময় কাটে। কখনো কখনো কেউ কথা বললে মনে হয় তার কণ্ঠ যেন বহু দূর থেকে ভেসে আসে। বাইরে মাঠে খেলারত ছেলেদের চিৎকারধ্বনি অর্থহীন কোলাহলে পরিণত হয়। শিক্ষক আস্তে চোখ খুলে তাকায়। তার দৃষ্টি ছায়াচ্ছন্ন। কি যেন তার স্মরণ হয়েছে। একটু পর সে কারো সন্ধান করে। ধীরে ধীরে এধার ওধার তাকায়। অবশেষে তারই বাম পাশে উপবিষ্ট সেদিনের বিজয়ী বক্তার উপর তার দৃষ্টি থামে। সে আজ নির্বাক। নত মাথায় আঙুল দিয়ে নাক খুঁড়তে খুঁড়তে গভীর মনোযোগ সহকারে সে একটি সংবাদপত্র পড়ে। শীঘ্র সে পাতা উল্টাতে খসখস আওয়াজে ঘরের নীরবতা ভঙ্গ হয়। যুবক শিক্ষক আর দ্বিধা করে না। বক্তাকে প্রশ্ন করে, মেয়ে লোকটা সম্বন্ধে কিছু জানা গেছে কি? তার আকস্মিক প্রশ্নে বিশ্রাম ঘরে অতি ক্ষীণ একটা আলোড়ন সৃষ্টি হয়। যেন শান্ত পানির বুকের উপর দিয়ে একটা পাখি উড়ে গেল। তারপর কয়েক জোড়া দৃষ্টি তার উপর নিবদ্ধ হয়। সেদিনের খবর বিশারদ প্রথমে যুবক শিক্ষকের প্রশ্নটির অর্থোদ্ধার করতে যেন সক্ষম হয় না। সে কি এর মধ্যে এমন মুখরোচক কথাটি ভুলে গেছে? না, তার স্মরণ হয়। বিপরীত দেয়ালের দিকে চোখ মিটমিট করে তাকিয়ে নাকে একবার উচ্চ আওয়াজ করে। ডান উরুটা চুলকে নেয় বার কয়েক। তারপর সে পাল্টা প্রশ্ন করে, কি জানা যাবে? যুবক শিক্ষকের গলায় ঈষৎ কাঁপন ধরবার উপক্রম করে। সরাসরি প্রশ্নটা করতে তার দ্বিধা হয়। অবশেষে অস্ফুটভাবে কেশে সে বলে, কে তাকে খুন করেছে? ও। এবার বক্তার চোখ ক্ষিপ্র গতিতেই মিটমিট করতে শুরু করে। তারপর তাতে সামান্য হাসির আভাস জাগে। যুবতী নারীর মৃত্যু সম্বন্ধে সে একটি বিচিত্র খবর দেয়। যুবতী নারীর বৃদ্ধা মায়ের বিশ্বাস যে হতভাগিনীর উপর জিনপরির আছর পড়েছিল। একদিন দুপুরবেলায় উঠানে বসে সে শালির চুলে উকুন দেখছিল। এমন সময় দীর্ঘকায় সাদা কিছু তার সামনে এসে দাঁড়ায়। মেঘহীন আকাশে সাদা মেঘের মতো, স্তব্ধ দিনের দমকা হাওয়ার মতো। কানা শালি কিছু দেখতে না পেলেও তার গায়ে হাওয়া লাগে। তবে কেমন ধরনের হাওয়া যেন। বৃদ্ধা নারী ঘরে ছিল। অকারণে তার বুকটাও কেঁপে ওঠে। সেদিন থেকে যুবতী নারীর দশা উপস্থিত হয়। যার একবার দশা হয় সে কি আর বাঁচতে পারে? শীঘ্র হাসির ভাবটা মিলিয়ে যায় বক্তার চোখ থেকে। কেন? কয়েক জোড়া দৃষ্টি যুবক শিক্ষকের উপর পূর্ববৎ নিবদ্ধ হয়। প্রশ্নটি সে শুনতে পায় না। এবার তার মনে পরম স্বস্তির ভাব এলে সে ভাবে, শেষ বাধাটিও অবশেষে দূর হয়েছে। চাষাভুষা মানুষেরাও কথাটা গোপন রাখার প্রয়োজন বোধ করে। এই বিষয়ে হন্তা নিহতের মধ্যে কোনো প্রভেদ নাই। সন্দিগ্ন চোখে বক্তা সহযোগীদের সঙ্গে একবার দৃষ্টি বিনিময় করে আবার বলে, কেন? এমনি। যুবক শিক্ষক কোনো প্রকারে উত্তর দেয়। তারপর সে মাথা নত করে। মুখে ভারী কিছু নেবেছে যেন। ঠোঁটের পাশটাও কেমন বিকৃত হয়ে উঠেছে। স্বস্তির ভাবটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। তারপর হঠাৎ ঝড়ের মতো তর্ক বিতর্ক শুরু হয়। হাসি ভরা চোখে বক্তা যে কথাটি বলেছিল সে বিষয়ে অনেকের মৌলিক কিছু বলবার আছে। তারপর যুবক শিক্ষক তার হাত দুটি টেবিলের তলায় লুকায়। তার ভয় হয় হয়তো তার হাত কাঁপতে শুরু করবে। দাদা সাহেব ফজরের নামাজ শেষ করে কারুকার্যময় রেহালে কোরআন শরীফ রাখবেন, এমন সময় একটি চাকর দরজার কাছে এসে দাঁড়ায়। এই সময় তার ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটলে তিনি বিরক্ত বোধ করেন বলে চশমার উপর দিয়ে অসন্তুষ্ট দৃষ্টিতে তার দিকে তাকান। মাস্টার দেখা করতে চায়। দাদা সাহেবের মুখ থেকে অসন্তুষ্ট ভাবটি মিলিয়ে যায়। একটু ভেবে তিনি বলেন, যাও, আসছি। চাকরটি অদৃশ্য হয়ে গেলে জরির কাজ করা গাঢ় লাল রঙের মখমলের সুদৃশ্য আবরণে
কোরআন শরীফ ভরে সেটি বুকের কাছে ধরে কতক্ষণ তিনি নিশ্চল হয়ে বসে থাকেন। মুখে একটু দুশ্চিন্তার ছায়া দেখা দেয়। তার সন্দেহ থাকে না যে যুবক শিক্ষক কাদের সম্বন্ধে কোনো কথা বলতে এসেছে। কিন্তু কী কথা? কাদের এবং যুবক শিক্ষকের মধ্যে হঠাৎ দেখাশোনা হলে তিনি কৌতূহলী হয়ে সেদিন যুবক শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন তাদের দেখাশোনার কারণ যুবক শিক্ষকের নিকট হতেই জানা সহজ হবে। কিন্তু সে কিছুই বলতে রাজি হয় নাই। তার আচরণ এবং না বলতে চাওয়ার অর্থ তিনি বুঝতে পারেন নাই। কি এমন কথা হতে পারে যা বলতে তার এত দ্বিধা? অকারণে কাদেরের সেদিনের বিচিত্র দৃষ্টিও তার স্মরণ হয়। সেই দৃষ্টির অর্থও তিনি এখনো বুঝতে পারেন নাই। কাদের দরবেশ, সে কথা তিনি নানা সময় বলে থাকেন বটে, কিন্তু তাতে যে তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করেন তা নয়। তিনি নিজেই জানেন তা তার একটি খেয়াল মাত্র, তবে এমন একটি খেয়াল যা কাদেরের মতো মানুষের পক্ষে সত্য হওয়াটা অস্বাভাবিক নয়। তার আচরণ ব্যবহার 10 জনের মতো নয়। সাধারণ জীবনের নকশার সঙ্গে তার জীবনের মিলযোগ নাই। তার সম্বন্ধে তার বড় ভাইয়ের ভাবনা চিন্তা হওয়া স্বাভাবিক। তাই একদিন তিনি আশা করতে শুরু করেন, হয়তো কাদেরের মন দরবেশিতেই। আশাটি সত্য হলে তার আচরণের একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা হবে, ভাবনা চিন্তারও কারণ থাকবে না। ক্রমশ আশাটি একদিন খেয়ালে পরিণত হয়। প্রথমে সেই রসিকতা অবিশ্বাসের অংশটা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে। যুবক শিক্ষক তার সে আশা খেয়াল ভাঙতে এসেছে কি? অবশেষে সজোরে কেশে গলা সাফ করে তিনি উঠে দাঁড়ান। না, এমন আশঙ্কা অহেতুক। রেহালটি প্রশস্ত বিছানায় স্থাপিত জায়নামাজের উপর পড়ে থাকে, তবে কোরআন শরীফটা তিনি খাটের মাথার কাছে তাকের উপর সযত্নে তুলে রাখেন। তারপর গলার মাফলাটি ভালো করে পেঁচিয়ে আলোয়ানটাও আরেকবার জড়িয়ে নেন। এ সময় মুহূর্তের জন্য হঠাৎ কেমন একটি কথা তার মনে আসে। তিনি ভাবেন, না, তাকে কাদের সম্বন্ধে কোনো কুকথা বলার সাহস যুবক শিক্ষকের হবে না। অবশ্য তৎক্ষণাৎ সেটিকে মন থেকে দূর করে তিনি ঘর থেকে নিষ্ক্রান্ত হন। শূন্য বারান্দায় নিশ্চল হয়ে বসে যুবক শিক্ষক দাদা সাহেবের জন্য অপেক্ষা করে। একটু দুর্বল দেখালেও মুখ শান্ত, নিদ্রাহীনতার জন্য চোখে শুষ্কতা, কিন্তু তাতেও অস্থিরতা বিহ্বলতার স্পর্শ নাই। মেঝের সাদা কালো ছকের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবেই সে ভাবে, অবশেষে দাদা সাহেবকে দুঃসংবাদটি দিতে এসেছে। দুঃসংবাদটি এই যে কাদের একটি যুবতী নারী খুন করেছে। কিন্তু কেবল দুঃসংবাদটি দিতেই কি সে এসেছে? বাঁশঝাড়ের ঘটনাটি আসলে বড় অস্পষ্ট মনে হয়। শুধু তাই নয়, যা সে বলতে এসেছে এবং যা দাদা সাহেবকে নিঃসন্দেহে ক্রূরভাবে আঘাত দেবে, তা যেন ঘটনাটির সঙ্গে অতি ক্ষীণভাবে জড়িত। যা সে বলতে এসেছে আর যা ঘটেছে, সে দুটি পৃথক বিষয় যেন। হত্যাকাণ্ড নয়। কাদের যেভাবে তার সামনে স্তরে স্তরে ধাপে ধাপে নিজেকে ধ্বংস করেছে সেটাই বড়। কাদের যখন নিম্নতম সোপানে এসে নাবে, তখন তার আর কিছুই অবশিষ্ট থাকে নাই। কেবল থেকেছে সামান্য বিষাক্ত কালো ধোঁয়া, হয়তো একটি দূষিত ছায়া। না, তার ধ্বংস হওয়াটাও আরও বড় কথা নয়। বাঁশঝাড়ের ঘটনার মতো সেটিও যেন আবছা হয়ে উঠেছে। যুবক শিক্ষক এখন কেবল একটি কথাই বোঝে, কাদের অবশেষে যে বিষাক্ত ধোঁয়া এবং দূষিত ছায়ায় পরিণত হয়েছিল, সেই ধোঁয়া এবং ছায়া যুবক শিক্ষককেও যেন গ্রাস করার উপক্রম করেছিল। মনের কথা বোঝা মুশকিল। বাঁশঝাড়ের ঘটনাটি কেন তার মনে এমন বিশৃঙ্খলতার সৃষ্টি করেছিল, তা সে এখনও সঠিকভাবে জানে না। হয়তো হত্যাকাণ্ডের কথাটি তার পক্ষে বিশ্বাস করা সম্ভব হয় নাই। এমন নির্মম কথা বিশ্বাস না হওয়াই স্বাভাবিক, অথবা বিশ্বাস না করাই সম্ভব হয় নাই। তাই কথাটা প্রকাশ করলে তার সমূহ ক্ষতি হতে পারে, সেই কথা কাদেরের নিকট হতে শোনার আগেই নিজেকে বুঝতে পেরে স্বপ্নরাজ্যে সে আশ্রয় নিয়েছিল। দুটির ফল কিন্তু একই, ঘটনাটির বিষয়ে তার নীরবতা, এবং দুটি যে কোনো একটির সাহায্যে তার পক্ষে সর্বপ্রকার আত্মরক্ষা করাও সম্ভব হতো। মনটা নিষ্কলঙ্ক থাকত, কোনো প্রকার ক্ষতিও হতো না। কিন্তু কোনোটাই ধরে রাখা তার পক্ষে সম্ভব হয় নাই। কথাটা বিশ্বাস না করে উপায় থাকে নাই। স্বপ্নরাজ্যে বাস করাও সম্ভব হয় নাই। কেন? কারণ নিজের কাছে তার মনের ভয় লুকানো আর সম্ভব হয় নাই। আয়নায় একটি নগ্ন ভীতি দেখতে পায়। তার সন্দেহ থাকে না যে সেটি তারই প্রতিবিম্ব। তার কার্যের পরিণাম সম্বন্ধে এখনও সে ভীত, কিন্তু কাজটি না করে এখন তার উপায় নাই। ভয়টা যে তারই মনের ভয়, সে কথা সে এখন জানে। পরিণাম ভীতি না কাটা সত্ত্বেও সে যখন কথাটি প্রকাশ করতে উদ্যত হয়েছে,
তখন কোনো একটি যুক্তির সাহায্যে সে নিশ্চয়ই তার ভীত মনকে মানিয়েছে। হ্যাঁ, যুক্তি একটা আছে বটে, কিন্তু হয়তো সেটি একটু বিচিত্র। দাদা সাহেবকে তা বোঝাবার চেষ্টা করবে। তাহলে তিনি একথাও বুঝতে পারবেন যে সে তাকে কাদের সম্বন্ধে একটা নিষ্ঠুর খবরই দিতে আসে নাই। তারপর তার পক্ষে যুবক শিক্ষককে খানিকটা ক্ষমা করাও হয়তো সম্ভব হবে। গতকাল স্বচ্ছ দৃষ্টিতে পরিণামের সম্ভাবনাগুলি ভেবে সে ভয়ই পেয়েছিল। তারপর সে একটি কথা জানতে পারে। কথাটি এই যে যুবতী নারীর আত্মীয় স্বজন হত্যার অপরাধটি জিনপরির ঘাড়ে চাপানোই শ্রেয় মনে করেছে। হত্যাকারী কে তা না জানলেও হত্যার কথা সন্দেহ করা তাদের পক্ষে সম্ভব হয় নাই, তা বিশ্বাসযোগ্য মনে হয় নাই। মৃত্যুর কারণ সম্বন্ধে সরকারি ডাক্তারের রায়ের মধ্যে জিনপরির নামগন্ধ পর্যন্ত নাই। তবে কেন তারা জিনপরির নাম তুলেছে? কারণটি হয়তো এই যে মৃত যুবতী নারীকে আর যখন তারা ফিরে পাবে না, তখন তার মৃত্যুর অপ্রীতিকর ব্যাপারটি ঘাটিয়ে লাভ নেই। আত্মীয় স্বজনের এমন বাসনা স্বাভাবিক। এমন সময় যুবক শিক্ষক একটি বিচিত্র কথা লক্ষ্য করে। কথাটা সত্যিই বিচিত্র। প্রথমে ঘটনাটি প্রকাশ না করার জন্যে সে যেমন অদ্ভুত যুক্তি অজুহাতে সাহায্য নিয়েছিল, এবার তা প্রকাশ করার জন্যও কি তেমন অদ্ভুত যুক্তি অজুহাতে সাহায্য নিচ্ছে? সে দেখতে পায় যে সব যুক্তি কাদেরের, তার নিজের, এমনকি যুবতী নারীর মৃত্যুতে একমাত্র ক্ষতিগ্রস্ত পক্ষ তার আত্মীয় স্বজনের সব যুক্তি সত্য ঘটনাটি গোপন রাখার পক্ষে। সহসা তার মনে হয় এই ঐক্যতানের মধ্যে একটি নিগূঢ় অর্থ আছে যেন। না বলার পক্ষে অতি আগ্রহের সঙ্গে কারা সেসব যুক্তি জুগিয়ে দিয়েছে? জীবিত মানুষরা তাদেরই কথা বলছে, মৃত মানুষের কথা বলছে না। তারপর আরেকটি কথা সে বুঝতে পারে। জীবিত মানুষের পক্ষে জীবিত থাকার জন্য আকুল আকাঙ্ক্ষা বা জীবন থেকে যতটুকু পারা যায় লাভ সুবিধা আদায় করার তীব্র বাসনা আপত্তিজনক নয়। কিন্তু যারা যুক্তিগুলি পেশ করেছে তারা যেন নামেই শুধু জীবিত, আসলে তারা মৃত। তাদের জীবনও ধার করা জীবন। তা না হলে তারা মৃত নারীর প্রতি কোনো সমবেদনা বোধ করবে না কেন? যে মানুষ তার মৃত্যু ঘটিয়েছে তার প্রতি তীব্র ঘৃণা বোধ করবে না কেন? জীবনের ব্যাপারে তারা প্রতারক বলেই তাদের মনে এত ভীতি, সত্য ঘটনাটি লুকাবার জন্য এত অধীরতা, এত শঠতা। যুবক শিক্ষক শীঘ্র সে দল থেকে কাদেরকে এবং যুবতী নারীর আত্মীয় স্বজনকে বাদ দেয়। ঘটনাটি গোপন রাখার ইচ্ছাটি তার পক্ষে স্বাভাবিক, কিন্তু অন্যান্য যুক্তিগুলি সে কোথায় শুনেছে? কাদের ছাড়া অন্য কারোর সঙ্গে বিষয়টি নিয়ে সে যখন আলাপ করে নাই, তখন সেই সব কি সে নিজের মনেই শুনে নাই? তার মানে এই নয় কি যে যুবক শিক্ষক নিজের জীবিত হয়েও মৃত, জীবনের ব্যাপারে সেই প্রতারক? আয়নায় সে যেন নিজের আরেকটি চেহারা দেখতে পায়। তাহলে বাকি কথাও সত্য। কর্তব্য এড়াবার জন্যেই সে স্বপ্নরাজ্যে প্রবেশ করেছিল এবং নিজেরই সৃষ্ট অবিশ্বাস্য যুক্তি অজুহাতে সে বিশ্বাস করেছিল কাদের যে হত্যাকারী বা সে যে প্রেমিক নয়, সেই কথা জানার পর তার মধ্যে যে ভীষণ ক্রোধ দেখা দিয়েছিল, তার কারণ অপরাধীর প্রতি ঘৃণা নয়। কাদের তাকে স্বপ্নরাজ্যে বাস করতে দেয় নাই বলেই সে এমন ক্রোধে আত্মহারা হয়ে পড়েছিল। তাছাড়া এই কথাও সত্য যে যুবতী নারীর মৃত্যুর বিভৎসতা সে কিছুক্ষণের জন্য বোধ করলেও তার প্রতি কোনো দুঃখ হয় নাই, বা তার প্রতি গভীর অন্যায়টির সুবিচার হোক তার প্রয়োজন বোধ করে নাই। সে শুধু ভয়ই বোধ করেছে, নিজের জীবনের জন্য ভয়। সে ভয়েই প্রথম রাতে মাঠে মাঠে এমন উন্মাদের মতো ছুটাছুটি করেছিল এবং এই কদিন এমন দিশেহারা হয়েছিল। নিজের সত্যরূপ সে কি করে সঠিকভাবে জানবে? কথাটি জানবার একটি পথই আছে, তার সত্যাসত্য বিচার ঘটনাটি প্রকাশ না করলে সম্ভব নয়। আবার সেই বিষয়ে একটি পরিষ্কার উত্তর চাইলে মূল্যস্বরূপ দুটি পরিণামের জন্য তাকে তৈরি হয়ে থাকতে হবে। হয় কাদের শাস্তি পাবে, না হয় সেই শাস্তি পাবে। তারা দুজনই যেন কাঠগড়ায় দাঁড়িয়ে, তার মধ্যে আর প্রভেদ নাই। না, দাদা সাহেবের কাছে সে কাদেরের কথাটিই কেবল বলতে আসে নাই। হয়তো এখনও সে অন্য প্রকারের স্বপ্নরাজ্যেই বাস করছে, নিজেকে ফাঁকি দেবার নতুন একটি পন্থা আবিষ্কার করেছে। তার কথা মনে হয় যে সে যেন নিজেকেই কোনো প্রকারে ভুলিয়ে ক্ষুধার্ত সিংহের গুহায় নিয়ে এসেছে। কিন্তু তবুও তার মনে হয় সে যেন ঘন জঙ্গল থেকে বেরিয়ে উন্মুক্ত স্থানে এসে দাঁড়িয়েছে। কোথাও আশ্রয় নেবার স্থান নাই বলেই মনে বিচিত্র শান্তিও। বস্তুত মন যেন শান্ত নদীর মতোই ঢেউশূন্য, মসৃণ। নদী তবুও প্রবাহিত হয়। সে যেন নদীর মতোই একটি গন্তব্যস্থলের দিকে ভেসে যাচ্ছে। সেই গন্তব্যস্থল সে দেখতে পায় না। সেখানে তার প্রশ্নের সঠিক উত্তর আছে কিনা তাও সে জানে না।
তবে নদীর ধারা যেমন থামানো যায় না বা তার দিক পরিবর্তন করা যায় না, তেমনি তার পক্ষে থামা বা দিক পরিবর্তন করা সম্ভব নয়। ভিতরের সিঁড়িতে দাদা সাহেবের খড়মের আওয়াজ শোনা যায়। সে আওয়াজ ক্রূরভাবে সারা বাড়িতে প্রতিধ্বনিত হয়। আচমকা সেই আওয়াজ শুনে কয়েক মুহূর্তের জন্য যুবক শিক্ষক বেসামাল হয়ে পড়ে। তার শান্ত মনে আলোড়নের সৃষ্টি হয়। দাদা সাহেবকে কথাটি বলতে এসে সে ভুল করে নাই তো? আত্মপ্রবঞ্চনা থেকে নিস্তার পাওয়ার প্রয়াসে সে কি আত্মহত্যা করতে বসেছে? মনকে সংযত করার চেষ্টা করে সে আপন মনে বলে, না, ভীতির কোনোই কারণ নাই। দাদা সাহেব তার অসহায়তা বুঝতে পারবেন। যে স্রোতের বিরুদ্ধে সে দাঁড়াতে চেয়েছিল কিন্তু দাঁড়াতে পারে নাই, এবং যে স্রোতে সে এখন ভেসে যাচ্ছে, দুটির কোনোটার অর্থই সে বোঝে না। এমন নিঃসহায় মানুষের জন্য তার নিশ্চয়ই দয়া হবে। দাদা সাহেবের খড়মের উচ্চ আওয়াজে উদ্বেগের আভাস নাই। হয়তো তাতেই সে অবশেষে আশ্বস্ত হয়। তার মনের আলোড়ন শান্ত হয়। তারপর দাদা সাহেব বারান্দায় উপস্থিত হলে সে সসম্মানে উঠে দাঁড়ায়। তিনি সশব্দে আসন গ্রহণ করলে সেও আবার বসে। তারপর সে খোলা দরজা দিয়ে উঠানের দিকে তাকায়। সেখানে অস্পষ্ট ঈষৎ কুয়াশাচ্ছন্ন রোদ দেখা দিয়েছে। একধারে একটি ব্যস্ত সমস্ত সাদা রঙের মুরগি চঞ্চলভাবে খাদ্য অন্বেষণ করে। দাদা সাহেব কাশেন। কোথায় সে শুরু করবে? নদীর উৎস কোথায়? কোথায় বা জীবন মৃত্যুর উৎপত্তি? তাছাড়া জীবন কি সত্যিই মৃত্যুর চেয়ে অধিকতর মূল্যবান? দাদা সাহেব আবার কাশেন। তিনি অপেক্ষা করছেন সে কথা যুবক শিক্ষককে জানান। যুবক শিক্ষক বোধ করে তার ভেতর ঝরঝর কি যেন ঝরতে শুরু করেছে। তার অন্তর কি কাঁদতে শুরু করেছে একটি নিঃসহায় অজ্ঞানতার জন্য? তারপর সে অস্পষ্ট গলায় বলে, কাদের মিয়া একটি মেয়ে লোককে খুন করেছে। কথাটি বলার পরও তার ভেতরে সেই অজানা ধারাটি ঝরতে থাকে। ধারাটি ঝরতেই থাকে, ঝরঝর করে ঝরতেই থাকে। অবশেষে সবকিছু ক্রমশ শেষ হয়ে যায়। নিঃস্ব শূন্যতায় কোনো শব্দ হয় না। বহুক্ষণ পর যেন নীরবতা ভঙ্গ করে দাদা সাহেব আস্তে বলেন, বুঝলাম না। যুবক শিক্ষক তখন দৃষ্টিহীনভাবে ছক্কাটা মেঝের দিকে তাকিয়ে নিস্পন্দভাবে বসে। পূর্ববৎ কণ্ঠে সে কথাটি আবার বলে। তারপর কতক্ষণের জন্য নীরবতা অবিচ্ছিন্ন থাকে। পরিষ্কার করে বলেন। দাদা সাহেবের কথা ভালোভাবে বুঝবার ক্ষমতা না থাকলেও সে বোঝে। তিনি হয়তো ঘটনাটির বৃত্তান্ত জানতে চাইছেন। অনুচ্চ প্রাণহীন কণ্ঠে সে বাঁশঝাড়ের ঘটনাটি বৃত্তান্ত দিতে শুরু করে। কিন্তু শীঘ্র তার মনে হয় তার শ্রোতা যেন নাই। তার কথা এলোমেলো হয়ে ওঠে। এক বাক্যে যা বলেছে তার ব্যাখ্যা সম্প্রসার হয়তো তার কাছে নিতান্ত নিষ্প্রয়োজনীয় বোধ হয়। বস্তুত দাদা সাহেবকে আর কোনো কথা বলার প্রয়োজনই সে বোধ করে না। হঠাৎ লম্বা চৌড়া সম্ভ্রান্ত মানুষটি যেন নিশ্চিহ্ন হয়ে গেলেন। তাছাড়া কোনো কথা জানার কৌতূহলও যেন শেষ হয়ে গেছে। একটু পরে বিসদৃশ্যভাবে উঠে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে যুবক শিক্ষক বলে, আপনার কাছে বিদায় নিতে এসেছি। গাঢ় নিঃশব্দতার মধ্যে তার কথাটা কেমন বেখাপ্পা শোনায়। হয়তো তা সে নিজেই অনুভব করে। তবুও কয়েক মুহূর্ত সে অপেক্ষা করে। দাদা সাহেব নীরব হয়ে থাকলে সে এবার হালকা পায়ে বারান্দা অতিক্রম করে বেরিয়ে যায়। প্রস্থানটিও কেমন বেখাপ্পা মনে হয় যেন। কিন্তু সে কথা বুঝলেও সে থামে না। উঠানে মুরগিটি সচকিত হয়ে ডানা তুলে পালোয়ান উদ্যত হয়। উচ্চ কর্কশ রব তোলে, কিন্তু নড়ে না। ঘরে সব তৈরি। ফুল তোলা টিনের সুটকেসটি কেবল হাতে তুলে নিলেই হয়। তবে মাথাটা কেমন শূন্য শূন্য মনে হয় বলে কতক্ষণ ঘরের মধ্যখানে স্থির হয়ে সে দাঁড়িয়ে থাকে। যে ঘরে সে 2 বছর বসবাস করেছে সেই ঘরের চারধারে একবার তাকিয়ে দেখার ব্যর্থ চেষ্টা করে। কিছু দেখতে পায় না। মনে কোনো বেদনার ভাবও বোধ করে না। তারপর সে সুটকেসটি তুলে নেয়। কর্তব্য কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। 2 ক্রোশ ধরে আদালতের সামনে ঘাস শূন্য বৃক্ষ ছায়াচ্ছন্ন প্রাঙ্গণের এক কোণে যে থানা, সেই থানায় তাকে যেতে হবে। কথাটা কর্তৃপক্ষকে বলার দায়িত্ব তারই। কাদেরের বড় ভাইয়ের উপর সে দায়িত্বের ভার দেওয়ার মানে কর্তব্য শুধু অসম্পূর্ণ রাখাই নয়, তাকে অমানসিক একটি কাজ করতে বলা। উঠানে নেবে বড় বাড়ির দিকে না তাকিয়ে সে হাঁটতে শুরু করে। তারপর যে বাড়ি মূর্ছিত হয়ে আছে বলে মনে হয়েছিল, সেই বাড়ি থেকে গুরুগম্ভীর একটা ডাক আসে। সেই ডাকটির জন্যই তারই অজ্ঞাতে সে কতক্ষণ অপেক্ষা করেছিল। অবশেষে সেটি যখন তার কানে পৌঁছায় তখন সে হয়তো তার জন্য তৈরি নয়, বা তাতে তার মনে একটা নতুন ভয়ের সৃষ্টি হয়। সে ছুটতে শুরু করে। হাঁটার ভঙ্গিতে চললেও আসলে সে দৌড়তেই থাকে।
টিনের সুটকেসটি সশব্দে হাঁটুতে বাড়ি খায়। আদালতের সামনে ঘাসশূন্য বৃক্ষ ছায়াচ্ছন্ন প্রাঙ্গণটি অতিক্রম করে 2 দিন আগে স্ব-ইচ্ছায় যে ঘরে সে এসেছিল, আজ সেই ঘরেই তারা তাকে নিয়ে এসেছে। টেবিলের ওপারে সেদিনের মতো উপরিতন পুলিশ কর্মচারীটিও যথাস্থানে বসে। ছোটখাটো মানুষ, দেখতে নিরীহ, সামনের দাঁত অসমান, নিচের ঠোঁটটা ভারী, তাই হয়তো মুখ খুলে রাখার অভ্যাস। তবে একটি স্থায়ী ভ্রুকুটির জন্য তার মুখের শিথিলতা কিছু রক্ষা পায়। তাদের পায়ের আওয়াজ পেয়ে পুলিশ কর্মচারী চোখ তুলে তাকায়। দেখতে না দেখতে তার চোখে মুখে বিপুল পরিবর্তন উপস্থিত হয়। তার ভ্রুকুটি গাঢ় হয়ে ওঠে, দৃষ্টিতে ক্ষীণ ধার দেখা দেয়। সন্দেহের অবশ্য কোনো অবকাশ ছিল না, তবুও যুবক শিক্ষকের মন থেকে এবার সব সন্দেহ দূর হয়। কিন্তু তার মুখে ভাবান্তর ঘটে না। সেদিনের ঘরটি এবং টেবিলের উপাশে পুলিশ কর্মচারীটি সাব ইন্সপেক্টরের দিকে তাকায়। সাব ইন্সপেক্টরের পিছনে দণ্ডায়মান কনস্টেবলটির বুটে আওয়াজ হয়, বসেন। পুলিশ কর্মচারী সাব ইন্সপেক্টরকে বসতে বলে। সাব ইন্সপেক্টর বসলে তার মধ্যে সর্বপ্রথম স্বচ্ছন্দতা আসে। তার বয়স বেশি নয়, ঘরেই ছিল, পালাবার চেষ্টা করে নাই। অল্পবয়স্ক সাব ইন্সপেক্টরটি বলে। যুবক শিক্ষক বুঝতে পারে সেই উক্তিটির বিষয়বস্তু, তবুও তার মনে হয় সাব ইন্সপেক্টরটি অন্য কোনো মানুষের কথা বলছে যেন। অপরিচিত কোনো মানুষ ঘরেই ছিল, পালাবার চেষ্টা করে নাই। ততক্ষণে পুলিশ কর্মচারীর দৃষ্টি তার উপর আবার নিবদ্ধ হয়েছে। সেই দৃষ্টিতে প্রবঞ্চিত মানুষের ক্রোধভাব যেন। যুবক শিক্ষক এবারেও বোঝে যে সেই তার ক্রোধের কারণ, কিন্তু তাতে বিচলিত না হয়ে নিষ্পৃহ নিষ্পলক দৃষ্টিতে সে তার দিকে তাকিয়ে থাকে। প্রয়োজনীয় সরকারি ক্ষমতাপত্র সমেত অল্পবয়স্ক সাব ইন্সপেক্টর এবং 2 জন বন্দুকধারী কনস্টেবল সকালবেলায় তার বাড়িতে উপস্থিত হলেও সে বিচলিত হয় নাই, বরঞ্চ তাদের আগমন, তারপর সুটকেস হাতে তাদের সঙ্গে থানা অভিমুখে যাত্রা, সবই তার কাছে বারবার মহড়া দেয়া অভিনয়ের মতো সুপরিচিত মনে হয়েছে। পুলিশ কর্মচারীর চোখে এখন সে ক্রোধ দেখতে পায়। সেই ক্রোধও অপ্রত্যাশিত মনে হয় না। তাছাড়া সেই ক্রোধ সত্য নয় যেন, আসলে তা বর্তমান অভিনয়ের একটি অংশ মাত্র। শীঘ্র যুবক শিক্ষক কেমন অস্বস্তি বোধ করতে শুরু করে। তখনও সে ফুলতোলা সুটকেসটি হাতে করে দাঁড়িয়ে। সেই সুটকেসটি সমস্যায় পরিণত হয়েছে যেন। সে বুঝতে পারে না সেটি কোথায় রাখবে। কনস্টেবলটি তার সমস্যার কথা বুঝে তার হাত থেকে সুটকেসটি তুলে নিয়ে দেয়ালের পাশে রাখে। ঘরের নিঃশব্দতায় শক্ত বুটের অজস্র আওয়াজ হয়। পুলিশ কর্মচারীর রাগ পড়ে, ভ্রুকুটিটাও ক্ষণকালের জন্য অন্তর্ধান হয়। সে যুবক শিক্ষককে বলে, বসেন। বসার অনুরোধটি মহড়ায় যেন বাদ পড়েছিল, তাই যুবক শিক্ষকের বসতে কিছু দ্বিধা হয়। তারপর আস্তে বসে পড়ে সে টেবিলের তলে আলগোছে হাত কচলাতে শুরু করে। তারপর সে অপেক্ষা করে। পুলিশ কর্মচারীর মুখমণ্ডলে ক্রোধভাব, কঠিনতা এবং ভ্রুকুটি ফিরতে দেরি হয় না। সঙ্গে সঙ্গে চমকে উঠে বলে, চালাকি করতে চেয়েছিলেন? না, চালাকিতে কাজ হয় না। যুবক শিক্ষক তার ভর্ৎসনা শুনে, কিন্তু কিছু বলে না। হয়তো অভিনয় তার বলার সময় এখনো আসে নাই বলেই সে নির্বাক হয়ে থাকে। বাইরে আদালতের সামনে মামলাবাজদের কলরব তার কানে লাগে। পুলিশ কর্মচারীর চোখ ছোট করে তীক্ষ্ণভাবে যুবক শিক্ষককে কয়েক মুহূর্ত পরীক্ষা করে দেখে। নিচের ঠোঁটটা অভ্যাস মতো ঝুলেই থাকে। তারপর হঠাৎ টেবিলে হাত পিটিয়ে বাঘা গলায় আবার সে আগের কথাই একটু ঘুরিয়ে বলে, ভেবেছিলেন চালাকি করে পার হয়ে যাবেন? এবারও যুবক শিক্ষক উত্তর দেয় না। সব কথা জেনে পুলিশ কর্মচারী অর্থহীন কথা বলছে, সেটাও অভিনয়ের অংশ। এখানে যুবক শিক্ষকও একজন অভিনেতা, তবে যথানির্দিষ্ট সময়েই সে কথা বলবে। তার নীরবতা পুলিশ কর্মচারীর পছন্দ হয় না। টেবিলে 2 হাত চেপে সামনে ঝুঁকে থুতু ছিটিয়ে সে আবার বলে, কি অপরাধ স্বীকার করতে রাজি আছেন? এবার একটা উত্তর না দিয়ে উপায় নাই, তবে প্রশ্নটির মতো উত্তরটিও তার মুখস্থ বলে কোনো দ্বিধা না করে সে ক্ষুদ্র গলায় তার বক্তব্য বলে। কিন্তু তার বক্তব্যটি শুনে পুলিশ কর্মচারীটি অকস্মাৎ ক্রোধে আত্মহারা হয়ে পড়ে। সেটাও অভিনয়, সন্দেহ নাই, কিন্তু তবুও তার ক্রোধের ঝাপটা গায়ে লাগে বলে যুবক শিক্ষক ঈষৎ চমকে ওঠে। সত্য কথা, পুলিশ কর্মচারী আবার হুঙ্কার দিয়ে ওঠে। যুবক শিক্ষক তার বক্তব্যটি আবার বলে, ক্ষুদ্র নিস্তেজ কণ্ঠে, সেদিন সে সত্য কথাই বলেছিল। পুলিশ কর্মচারী কয়েক মুহূর্তের জন্য বাকশূন্য হয়ে পড়ে যেন।
বাকশক্তি ফিরে এলে এবার সে গভীর বিরক্তির সঙ্গে বলে, তদারক হবে, কিন্তু আপনার তাতে লোকসান বই লাভ নেই। যুবক শিক্ষক এবার নীরব হয়ে থাকলে পুলিশ কর্মচারী সহসা হয়তো বুঝতে পারে না সে কি বলবে। ভাগ্যবশত এমন সময় একটি ছেলে 2 পেয়ালা চা নিয়ে ঘরে ঢোকে। 1 পেয়ালা পুলিশ কর্মচারীর জন্য, 2য় পেয়ালা সাব ইন্সপেক্টরের জন্য। 1 চুমুক দিয়ে উপরিতন কর্মচারীটি পকেট থেকে একটা আধ ভরা সিগারেট প্যাকেট বের করে একটি সিগারেট ধরায়। মুহূর্তের মধ্যে তার গন্ধে ঘরটা ভরে ওঠে। গন্ধটা নাকে লাগতেই যুবক শিক্ষক সন্তর্পণে তা বার 2 ঘ্রাণ করে দেখে। তারপর তার মনের অন্তরালে কোথাও ঈষৎ বেদনার ভাব দেখা দেয়। কাদেরের কথা তার মনে পড়ে। সে রাতে কাদের তাকে একটি সিগারেট দিয়েছিল, সেই কথাই স্মরণ হয়। না, কাদেরের কথা যে স্মরণ হয় তা নয়, কাদের যেন তার মন থেকে অদৃশ্য হয়ে গেছে। তবে সিগারেটের গন্ধটি একটি দৃঢ় জীবনের স্মৃতিই যেন জাগায় তার মনে। সেই রাত আর আজকার মধ্যে এতই কি ব্যবধান! চায়ে আরও কয়েকবার চুমুক দিয়ে পুলিশ কর্মচারী কণ্ঠস্বর নিচতম খাদে নাবিয়ে অন্তরঙ্গভাবে বলে, আপনি মাস্টার, কথাটা বুঝতে দেরি হবে না আপনার। পরম হিতৈষীর মতো সে একটি নাতিদীর্ঘ কিছু সহৃদয় বক্তৃতা শুরু করে। প্রথমে তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে যুবক শিক্ষক কান দিয়েই তার কথা শুনে। তারপর বিস্ময়ে তার মন ভরে ওঠে। সে বুঝতে পারে যে পুলিশ কর্মচারী তাকে সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তির মতো ব্যবহার করতে বলে যেসব যুক্তিতর্কের অবতারণা করেছে, সেই সব যুক্তিতর্ক সে যে শুধু জানে তা নয়, সেই সব নিজেই সে ভেবে দেখেছে। পুলিশ কর্মচারী নতুন কিছুই বলছে না। যা বলছে যুবক শিক্ষক তার মহড়া দিয়েছে অনেকবার। তার কার্যের কী পরিণাম হবে, কেন হবে, কীভাবে হবে, সেই সব কথা উপলব্ধি করে তার ভীতির শেষ থাকে নাই। সেই ভীতি এখনও যায় নাই। তবে তা এমনই এক ধরনের ভীতি যা শরীরে কোথাও গভীর ক্ষতের মতো লেগে আছে। তা উপড়ানোও যায় না, অস্বীকার করাও যায় না। এমন ভয়কে মেনে নিয়ে ভুলে যাওয়াই ভালো। পুলিশ কর্মচারীর কথা শুনে অকস্মাৎ সে একটা অপরিসীম তৃপ্তিও বোধ করতে শুরু করে। সে কি তার মনের যুক্তিতর্কের কথা অপরের মুখে শুনছে না? এ কি তার বিচক্ষণতা এবং পরিণামদর্শিতার প্রমাণ নয়? ভ্রুকুটি করে পুলিশ কর্মচারী প্রশ্ন করে, শুনছেন আমার কথা? সচকিত হয়ে যুবক শিক্ষক উত্তর দেয়, কিন্তু পুলিশ কর্মচারী তাকে ভুল বোঝে। তার চোখে প্রথমে সন্দেহ, শেষে কেমন যেন অহেতুক প্রতিহিংসার ভাব দেখা দেয়। বিকৃত কণ্ঠে সে বলে, হবে, তদারক হবে। আপনার ভালো হতে পারে, মন্দও হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যার ক্ষতি করতে চান তার ক্ষতি করা সহজ হবে না। সে যে কারো ক্ষতি করতে চায় না, সেই কথা বলার বিশেষ প্রয়োজন বোধ করলেও শেষ পর্যন্ত সে কিছুই বলতে পারে না। এক কথায় উক্তিটির উত্তর দেয়া যায় না। তাছাড়া কি একটা কথা সে বুঝতে চেষ্টা করে বলে কোনো উত্তর তৈরি করাও তার পক্ষে হয় না। নিজেকে কিছুটা সংযত করে পুলিশ কর্মচারী আবার বলে, হয় অপরাধ স্বীকার করেন, না হয় আজগুবি কথাটা ছাড়েন। সাব ইন্সপেক্টরই এবার তা উপরিতন কর্মচারীকে সমর্থন করে বলে, নিজের মন্দ না চাইলে আজগুবি কথাটা ছাড়াই ভালো হবে। তাদের কথা যুবক শিক্ষকের কানে আর পৌঁছায় না। তার মন অন্যত্র। তার মনের তৃপ্তির কারণ সে বুঝতে পেরেছে। বিচক্ষণতা, পরিণামদর্শিতার প্রমাণ পেলে তৃপ্ত হওয়া স্বাভাবিক, কিন্তু সেজন্য সে তৃপ্ত নয়। তার তৃপ্তির কারণ এই যে মনে মনে যেসব সম্ভাবনা সে দেখেছিল তা সত্যে পরিণত হয়ে তার সিদ্ধান্তকে অর্থপূর্ণ করেছে। কথাটা অত্যন্ত বড় মনে হয় তার কাছে। তার মনে যে তুমুল দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, সেই দ্বন্দ্বের ভিত্তি কাল্পনিক ভয় নয়। তাছাড়া যে সংগ্রাম পরের বিরুদ্ধে মনে হলেও আসলে নিজের বিরুদ্ধেই ছিল, সেই সংগ্রামে সে জয়লাভ করেছে। তার তৃপ্তির ভাবটি স্থায়ী হয় না। এক প্রকার প্রাকৃতিক আলোড়নে নদী যেমন হঠাৎ শুকিয়ে যায়, তেমনি তার মন থেকে সব ভাববোধ নিঃশেষ হয়ে যায়। সে তার উত্তর পেয়েছে, কিন্তু সে উত্তরটি চতুর্দিকে মরুভূমির সৃষ্টি করে যেন। দূর থেকে পুলিশ কর্মচারীর কণ্ঠস্বর ভেসে আসে, বুঝতে পারছেন? হোক আপনার কথা সত্য, কিন্তু সাক্ষী কই? আপনি নিজের চোখে কিছু দেখেন নাই, কিন্তু অপর পক্ষ দেখেছে। সে যেন একটু দ্বিধা করে, তারপর বলে, আপনাকে স্বচক্ষে দেখেছে। হয়তো কথাটি পুলিশ কর্মচারীর নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু সে কি করতে পারে? ব্যক্তিগত বিশ্বাস আশ্বাসের মূল্য কি? ক্ষীণভাবে পুলিশ কর্মচারীর কণ্ঠস্বর যুবক শিক্ষকের কানে পৌঁছালে সে মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্যটির পুনরাবৃত্তি করে, যেন সে কথাটি প্রথমবার বলছে।
কিন্তু তার দ্বিতীয় বক্তব্য নাই। একই কথা বারবার বলছে, সে কথা বুঝলেও সে অপ্রস্তুত বোধ করে না। সত্য কথা, ব্যঙ্গের সুরে পুলিশ কর্মচারী চিৎকার করে ওঠে। ব্যঙ্গটি যুবক শিক্ষককে স্পর্শ করে না। সে আপন মনে একটি দৃশ্য দেখবার চেষ্টা করে। যে দৃশ্যটি মন থেকে এই কদিন ঠেকিয়ে রেখেছে, সেই দৃশ্যটি সে দেখবার চেষ্টা করে। অল্প চেষ্টাতেই দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে। বাঁশঝাড়ের যুবতী নারীর দৃশ্য। একটু পরে সে বুঝে কিছুই সে স্পষ্টভাবে দেখতে পারছে না। কি করে দেখতে পারবে? রাতের এক রাতেও সে প্রাণহীন দেহটির দিকে ভালো করে তাকাবার সাহস তার হয় নাই। শুধু কয়েক মুহূর্তের জন্যই তার দিকে তাকাতে সক্ষম হয়েছিল। তার দেহে যে প্রাণ নাই, সেই কথা বোঝার আগে। এখন যেটুকু সে দেখতে পায়, তা সেই সংক্ষিপ্ত স্মৃতির জন্যই। শাড়িটা অসংলগ্ন, পায়ের কাছে এক ঝলক চাঁদের আলো, একটি হাতি দেখা যায়। অন্য হাতটি কি দেহের তলে চাপা পড়েছে? মুখের ছায়া, শুধু ছায়া। আসলে মুখটা ঠিক মনে পড়ে না। যুবক শিক্ষকের মনে ভয়, ঘৃণা বা দুঃখ কোনোভাবেই জাগে না। তবে কেন সে দৃশ্যটি স্মরণ করার চেষ্টা করছে? আর যে স্থানে সে এসে পৌঁছেছে, তারই অর্থ কি সে পরিত্যক্ত প্রাণহীন দেহটির মধ্যে সন্ধান করছে? কাদের তার জন্য যে ভাবাবেগ বোধ করে নাই, সে ভাবাবেগে কি নিজের মনে সৃষ্টি করতে চাইছে? সে জানে না কেন সে দৃশ্যটি স্মরণ করবার চেষ্টা করে। হয়তো সে দেহটি প্রাণ নেই বলে অর্থহীন নয়। বাঁশঝাড়ের যুবতী নারীর জীবন শেষ হলেও সেই দৃশ্য স্মরণ করে যুবক শিক্ষকের মনে ভাবের আভাসও না দেখা গেলেও সেখানেই যুবতী নারীর কথা শেষ হয় নাই। কারণ তার জন্য এখনও কি কারো শাস্তি পাওয়া বাকি নাই? কিন্তু কে শাস্তি পাবে? পুলিশ কর্মচারীর সামনে বসে যুবক শিক্ষকের হয়তো এই ধারণা হয় যে কে শাস্তি পাবে সেটি আর প্রধান কথা নয়। শাস্তিটার অর্থ যখন মৃত যুবতী নারীর কাছে আর পৌঁছবে না, তখন কে শাস্তি পাবে তাতে আর কি এসে যাবে? শাস্তিটা তার জন্য নয়। যুবক শিক্ষক যদি ভুল করে শাস্তিটা নিজের উপরই টেনে আনে, যুবতী নারীর মৃত্যুর জন্য সেই যদি অবশেষে শাস্তি পায়, তবে শাস্তিটা আসলে যার উদ্দেশ্যে সেখানে তা পৌঁছবে, সে কথায় সে কি একবার সান্ত্বনা পেতে পারে না? যুবক শিক্ষক জানে না, যে দৃশ্যে কোনোভাবেই মনোভাব জাগে না, সেই দৃশ্যই সে অর্থহীনভাবে দেখবার চেষ্টা করে। তার ব্যঙ্গ যুবক শিক্ষকের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না দেখে পুলিশ কর্মচারী এবার তার দিকে তাকায়। তারপর তার ঝানু চোখে ঈষৎ কৌতূহলের ভাব দেখা দেয়। যুবক শিক্ষক তারই দিকে নিষ্ফল দৃষ্টিতে চেয়ে পূর্ববৎ স্থির হয়ে বসে আছে। চোখে মুখে কোনো উদ্ধত ভাব নাই, বরঞ্চ সমীহ বিনয়ের ভাব যেন তাতে। গায়ের জীর্ণ আলোয়ান্টিক ঘরের উজ্জ্বল আলোয় অতিশয় জীর্ণ মনে হয়। কোনো কথায় তার কান নাই, কোনো কথার প্রয়োজন সে বোধ করে না। পুলিশ কর্মচারীর চোখ একবার ক্রোধে সংকুচিত হয়ে ওঠে, কিন্তু যুবক শিক্ষকের দৃষ্টির সামনে সে ক্রোধ হয়তো অর্থহীন মনে হয় বলে সে নিজেকে সংযত করে। তারপর তার সরকারি ভ্রুকুটিও প্রত্যাবর্তন করে। সোজা হয়ে বসে সে কঠিন দৃষ্টিতে তাকিয়ে যুবক শিক্ষককে প্রশ্ন করে, আপনার আর কিছু বলবার নাই? যুবক শিক্ষক উত্তর দেয় না। শুনছেন? সাব ইন্সপেক্টর বলে। কনস্টেবলের বুটের আওয়াজ হয়। সচকিতভাবে সজ্ঞান হয়ে যুবক শিক্ষক আবার তার বক্তব্যটি বলে। শুনে পুলিশ কর্মচারীর মুখে তীব্র বিরক্তির ভাব জাগে, কিন্তু কয়েক মুহূর্তের জন্য কেবল। তারপর ব্যস্ত সমস্ত হয়ে ওঠে। বাজে কথার সময় শেষ হয়েছে।